স্তব্ধ হয়ে বসে আছি। আমার পায়ের উপর উপুড় হয়ে পড়ে রয়েছে আমার স্ত্রী। তার আলুলায়িত কেশরাশি পায়ের কাছে খানিকটা জমাট অন্ধকারের মতো পুঞ্জীভূত হয়ে রয়েছে। অবরুদ্ধ ক্রন্দনাবেগে তার সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে। কি বলবো, কথা সরছে না। অতীতের চিত্রগুলো মনে জেগে উঠছে। মনে পড়ছে সেই দিনের কথা, যখন আমি স্কুলে পড়তাম, যখন আমার কৈশোর পার হয়নি, যখন স্বপ্নের সঙ্গে সত্যের খাদ এত বেশি করে মিশেনি। স্কুলের পরম বন্ধু ছিল তকু, অর্থাৎ তৈলক্য। বন্ধুত্বের ইতিহাসও আছে একটু। আমি থাকতাম বোর্ডিংয়ে আর তকু থাকতো বাড়িতে। এক পল্লীগ্রামের মাইনর স্কুল থেকে বৃত্তি পেয়ে আমি শহরের হাই স্কুলে 4র্থ শ্রেণীতে ভর্তি হলাম। ঠিক সেই বছরই সেই স্কুলে 3য় শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করে 4র্থ শ্রেণীতে উঠল তকু, মুখচোরা ফর্সা ছেলেটি। স্কুলের শিক্ষকগণ মেরার লড়াই দেখা মনোভাব নিয়ে আমাদের উভয়ের পিঠ চাপড়াতে লাগলেন। দ্বিতীয় শিক্ষক মহাশয়, যার আগ্রহে আমি এই স্কুলে এসে ভর্তি হয়েছিলাম, একদিন আমাকে ডেকে বললেন, ওই তকুকে যেমন করে হোক হটাতে হবে, পারবে তো? সম্মতিসূচক ঘাড় নেড়েছিলাম মনে পড়ছে। তখনও জানা ছিল না তকু কি বস্তু। তকুকেও নাকি 3য় শিক্ষক মহাশয় গোপনে বলেছিলেন, ওই ছেলেটিকে কিন্তু হারানো চাই। শুনেছি বটে ভালো ছেলে, কিন্তু হাজার ভালো হলেও পাড়াগা থেকে এসেছে, ইংরেজিতে কাঁচা হবেই। তুমি চেষ্টা করলে ও কিছুতে তোমার সঙ্গে পারবে না। চেষ্টা করলে তকু যে আমাকে অনায়াসে হারিয়ে দিতে পারত, এ বিষয়ে এখনো আমি নিঃসন্দেহ। তকু কিন্তু চেষ্টা করেনি। সেই জন্য 2য় শিক্ষক মহাশয়ের নিকট আমার মান রক্ষা হয়েছিল। তকু ছিল কবি, সে কবিতা লিখতে শুরু করে দিল। অ্যালজেব্রা ও উপক্রমণিকা মুখস্থ করা ভালো ছেলে সে হলো না। তার কবিতাও এমন কবিতা যে তা আমার ফার্স্ট হওয়ার গৌরবকে নিষ্প্রভ করে দিল। নবোদিত দিবাকরের জ্যোতিতে ইলেকট্রিকের বাতি ম্লান হয়ে পড়ল। দিবা রাত্রি পরিশ্রম করে আমি রইলাম মানপুর স্কুলের ফার্স্ট বয়, আর তকু হতে চলল বঙ্গ সাহিত্যের একজন উদীয়মান কবি। তফাৎটা যে কি এবং কত বুঝিয়ে বলার আবশ্যক নেই। ফলে তকুর ভক্ত ও বন্ধু হয়ে পড়লাম। ক্রমশ বন্ধুত্বটা এমন এক পর্যায়ে উপনীত হলো যে স্কুলের সীমানার মধ্যে আর তাকে ধরে রাখা গেল না। তকু একদিন আমাকে বাড়িতে নিমন্ত্রণ করে গেল। তকুর মায়ের স্নেহ কোমল ব্যবহার আমার হৃদয় স্পর্শ করল, কিন্তু আমাকে চমৎকৃত করল আর একজন, তকুর বোন। অসাধারণ তার রূপ। অসাধারণ রূপ বলছি কারণ চকচকে ধারালো সুন্দর একটা কথা খুঁজে পাচ্ছি না। অমন সুন্দরী সত্যিই আমি দেখিনি। ছিপছিপে পাতলা গরম, চোখ মুখ নাক অদ্ভুত, এক মাথা কালো কোকড়ানো চুল, গায়ের রং সেও অতিশয় অপূর্ব। চাঁপা ফুলে গোলাপি আভা থাকলে যা হতে পারে তাই। মনে হতে লাগলো যেন স্বপ্নাবিষ্ট শিল্পীর কল্পনা সহসা মূর্তি ধরেছে। আরো আশ্চর্য হয়ে গেলাম তার ব্যবহারে। বছর 10-এর মেয়ে, অবাক হয়ে গেলাম তার গাম্ভীর্য দেখে। আমার সঙ্গে কথাই বলল না। আচারে ব্যবহারে ভাবে ভঙ্গিতে বেশ সুস্পষ্ট করেই সে বুঝিয়ে দিল যে আমাকে সে গ্রাহ্যের মধ্যেই আনছে না। আমার সম্বন্ধে একেবারে নির্বিকার। মনে মনে আত্মসম্মানে একটু আঘাত লাগলো। চুপ করে রইলাম। বলবার কি বা ছিল? সেদিনটা স্পষ্ট মনে পড়ছে। তকুর বাড়ি প্রায়ই নিমন্ত্রণ থাকত, প্রায় প্রতি রবিবারই। সুতরাং ক্রমশ
কথা দু একটা হলো। বেশ মনে পড়ছে, প্রথম দিনই সে আমাকে বলেছিল, দাদাদের ক্লাসে আপনিই বুঝি ফার্স্ট বয়? সত্য কথাই বলেছিলাম। হ্যাঁ। উত্তরে সে কি বলল শুনবেন? বই মুখস্থ করে ফার্স্ট সবাই হতে পারে, দাদার মতো অমন সুন্দর কবিতা লিখতে পারেন আপনি? মনে পড়ছে, একটু সলজ্জ গলা খাঁকড়ি দিয়ে বলেছিলাম, আমি তোমার দাদার মতো নই তো, হতেও চাইনি। পারবেনই না। 10 বছরের মেয়ে। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। এই 4 বছরে তৈলক্যর বাড়ি বহুবার যাতায়াত করেছি, কিন্তু মালতীর অর্থাৎ তকুর বোনের সঙ্গে খুব অল্প কথাই হয়েছে। যখনই যেতাম দেখতাম হয় সে আয়নায় মুখ দেখছে, না হয় শাড়িটা গুছিয়ে পড়ছে, না হয় পরিপাটি করে চুল বাঁধছে, না হয় অমনি একটা কিছু। নানাভাবে সে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসত। আয়নায় যখন সে চেয়ে থাকতো মনে হতো যেন সে প্রণয়ের মুখপানে চেয়ে আছে। নিজের মুখখানির প্রেমে সে নিজেই পড়েছিল। সে যে অদ্ভুত রূপসী এই সত্য কথা সে সম্পূর্ণরূপে উপলব্ধি করেছিল এবং এক দণ্ডও ভুলে থাকতো না। তার বয়স যত বাড়তে লাগলো, মাদকতাও বাড়তে লাগলো। আমার সে সদ্য জাগ্রত যৌবনে বেশি বক্তৃতা করতে সময় নষ্ট করতে চাই না। আপনারা যা আশঙ্কা করেছেন তাই ঘটল। জীবনে সেই প্রথম প্রেমে পড়লাম এবং সেই মেয়ের সঙ্গে যে আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলে না, যার ভাবে ভঙ্গিতে কথাবার্তায় আমার প্রতি অবজ্ঞাই অনুক্ষণ ফুটিয়ে উঠিয়েছে। আশ্চর্য প্রেমের নিয়ম। আমি ঠিক তাদের পাল্টি ঘর ছিলাম। আমার ভালো ছেলে বলে একটু সুনামও ছিল। মালতী যদি সামান্য একটু আশ্বাস দিত, বিয়েটা আটকাতো না। কিন্তু আশ্বাস সে মোটেই দিল না। একদিন মনে পড়ছে, তাকে আড়ালে পেয়েছিলাম। মনের কথাটা গুছিয়ে বলবো মনে করে অনিশ্চিতভাবে একটু আমতা আমতা করছিলাম। আমার ভাবগতিক দেখে মালতী হেসে বলেছিল, আপনি যা বলবেন তা আমি বুঝতে পেরেছি, কিন্তু বলবেন না নিজের চেহারাটা কখনো দেখেছে নাই নাই। এই বলে সে বের হয়ে গেল। সেদিন সন্ধ্যায় স্কুলের খেলার মাঠটাতে অনেকক্ষণ একা একা ঘুরে বেরিয়েছি। মনে পড়েছে, ইহাও মনে পড়েছে যে এত বড় রূঢ় আঘাতের পরও মালতীর ওপর বিতৃষ্ণা আসে না, বরং তার পক্ষ নিয়ে নিজেরই সঙ্গে তর্ক করেছিলাম। যার গর্ব করার মতো রূপ আছে সে তা নিয়ে গর্ব করবেই বই কি। রূপসী মাত্রেই গর্বিনী। গর্বটা সৌন্দর্যের একটা অলংকার। অনেক তপস্যা করে তবেই সুন্দরীর মনের নাগাল পাওয়া যায়। এমনি কত কি যুক্তি। আমি কিন্তু আর সময় পাইনি। সেটা ম্যাট্রিক দেবার বছর। পড়াশোনায় কিছুদিন ব্যস্ত থাকলাম, তারপর পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসতে হলো। মানপুরে ফিরে যাওয়ার অজুহাত শীঘ্র আর পাওয়া গেল না। এরপর আরও 4 বছর কাটল। আমার ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেল। বাবা মা মারা গেলেন। সংসারে আমার আর আপন বলতে বিশেষ কেউ ছিল না। কলকাতার মেসে নিঃসঙ্গ জীবন যাপন করছিলাম। মালতীকে ভুলিনি, ভোলা যায় না বলেই ভুলিনি। তাকে পাবার আশা অবশ্য অনেক দিন ত্যাগ করেছিলাম। তকুর চিঠি মাঝে মাঝে পেতাম। সে সাহিত্য সাধনায় এমন তন্ময় হয়ে গিয়েছিল যে ম্যাট্রিকটা পর্যন্ত পাশ করতে পারল না। অথচ তা তার পক্ষে কতই না সহজ ছিল। তকুর বাবাও মারা গেলেন। তকুর অবস্থাও খুব ভালো ছিল না, আরও খারাপ হয়ে গেল। একদিন তকুর চিঠি পেলাম। লিখেছে, মালতীর জন্য একটা ভালো পাত্রের সন্ধান আমি যেন করি।
পাত্রটি আর যাই হোক সুরূপ হওয়া চাই, কারণ কালো বলে দুটো ভালো পাত্রকে মালতী কিছুতেই বিয়ে করতে রাজি হয়নি। উত্তরে লিখলাম, ভালো পাত্রের সন্ধানে রইলাম। জানাশোনা একটা ভালো পাত্র আছে, কিন্তু চেহারা তেমন সুবিধার নয়। মালতীর পছন্দ হবে না, বলো তো সম্বন্ধ করি। সাগ্রহে প্রতীক্ষা করেছিলাম, কোনো উত্তর আসেনি। আরও কিছুদিন কেটেছে, এমএ পড়ছি। আশ্চর্য মানুষের মন। হঠাৎ একদিন আবিষ্কার করলাম যে মালতী কখন মন থেকে সরে গিয়েছে, তার স্থান অধিকার করে বসেছে আর একজন মৃদু হাসিনী, মৃদু ভাসিনী মিস মিত্র, আমার সহপাঠিনী। আলাপটা হয়েছিল লাইব্রেরিতে। এথিক্সের একটা অংশ বিশেষ বুঝে নেবার জন্য মিস মিত্র আমার সমীপবর্তিনী হয়েছিলেন। সেই থেকেই আলাপ সাধারণত যেভাবে ঘনিষ্ঠতর হয় সেভাবেই হয়েছিল। মিস মিত্র যে সুন্দরী তা নয়, কিন্তু তার চোখে মুখে এমন একটা মার্জিত কমনীয়তা, এমন একটা সংযত মধুর বুদ্ধিদীপ্ত রূপ দেখলাম যে মনে রং ধরে গেল। ক্রমশ দেখলাম তার অনুপস্থিতিতেও আমি তার কথা চিন্তা করেছি। অজ্ঞাতসারে তার চলাফেরা লক্ষ্য করেছি। কোন কোন রঙের শাড়ি পরলে তাকে মানায় তা বিশ্লেষণ করেছি, এবং কখন সে ক্লাসে আসবে সেই আশায় দ্বারের দিকে চেয়ে বসে আছি। যখন মিস মিত্রের সঙ্গে আমার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে, আর কদিন পরে বিয়ে হবে, এমন সময় তকু এসে হাজির। তকুর মুখে সমস্ত শুনে অবাক হয়ে গেলাম। বললাম, সে কি সম্ভব? তকু বলল, সম্ভব অসম্ভব বুঝি না ভাই, সমস্ত খুলে বললাম। ওকে এখন আর কে বিয়ে করবে বল? অসাবধানে স্টোভ চালাতে গিয়ে ছি ছি, কি কাণ্ডটাই না হয়ে গেল। মা বললেন তোর কাছে আসতে, তুই ছাড়া কাউকে এ অনুরোধ করতে সাহস পাই না যে, বলে তকু হঠাৎ কেঁদে ফেলল। তার চোখে জল দেখে অত্যন্ত বিচলিত হলাম। তাকে বুঝিয়ে বললাম, না ভাই, এখন আর সে হয় না, অনেক দূর এগিয়ে পড়েছি, চল মাকে গিয়ে আমি বুঝিয়ে বলছি। মানপুরে গেলাম। পায়ের ওপর উপুর হয়ে পড়ে স্ত্রী বলছে, শুনছি, কখনো তুমি আমায় ভালোবাসো না, কখনো না, একদিনও বাসনি, বাঁচতে পারো না। আমায় তুমি শুধু দয়া করেছো। কে তোমায় দয়া চেয়েছিল? কেন তুমি দয়া করেছো? কেন 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 কেন? পাগলের মতো বলে চলেছে। শোনো, একটা কথা শোনো, পায়ের উপর থেকে মুখ তোলো। অশ্রুসিক্ত মুখ সে তুলল। মালতীর অনিন্দ সুন্দর মুখ আগে যে দেখেছে, তার এ মূর্তি দেখে সে শিহরে উঠবে। বিভৎস পোড়া কদাকার। অসাবধানে স্টোভ জ্বালতে গিয়ে সমস্ত মুখটাই তার পুড়ে গিয়েছে। মিস মিত্রের খোলা চিঠিখানা কাছেই পড়ে রয়েছে। আজকের গল্প ভ্রষ্ট লগ্ন কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।